স্বাগত জানাচ্ছি পাবলিক টাইমস এর নিয়মিত আয়োজন পাবলিক টকে। পাবলিক টকে আমরা মূলত সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। এই মুহূর্তে নির্বাচনের যে সংকট আমরা দেখতে পাচ্ছি, আহ, নির্বাচন নিয়ে যে সংকট সংশয় কেন কাটছে না এবং বর্তমান নির্বাচন পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে এবং নির্বাচন হলে দেশের আহ, পরিস্থিতি কেমন হবে এবং এই যে ভোট আসলে কেমন চলছে সেসব নানা বিষয় নিয়ে কথা বলবো। এবং এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন তিনজন বিশিষ্ট অতিথি। একজন আহ, আহ, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এবং রাজনৈতিক বিশ্লেষক খন্দকার হাসান শাহরিয়ার, এবং আমাদের সঙ্গে আরো যুক্ত হয়েছেন ইঞ্জিনিয়ার ফখরুল আলম, কেন্দ্রীয় কমিটির সভাপতি, জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, এবং সাবেক জিএস চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের। এছাড়াও জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাভার উপজেলার আহ্বায়ক আশিকুর রহমান রাফাত। চলুন আমরা আমাদের অতিথিদের সঙ্গে পরিচিত হই। যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। যে আমি প্রথমেই ইঞ্জিনিয়ার ফখরুল আলম আপনার কাছে জানতে চাই যে আপনি তো যেহেতু নির্বাচনের মাঠে রয়েছে, নির্বাচনের পরিবেশটা কেমন দেখছেন? আমরা তো মাঝখানে গতকালকে হঠাৎ করে একটা সহিংসতা বা দুর্যোগের মধ্যে দিয়ে সংকট কালীন টাইম গেল, এবং আজকে প্রধান উপদেষ্টা বলেছেন আগামী এক সপ্তাহ খুবই সংকটময় সময়। তো আসলে আপনারা যেহেতু মাঠের নির্বাচনে কাজ করছেন, আসলে পরিস্থিতি কেমন দেখছেন? জি জনাব ফখরুল, ইঞ্জিনিয়ার ফখরুল আলম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, এখন শুনতে পাচ্ছি। জি, আমি বলছিলাম যে আপনারা যেহেতু মাঠের রাজনীতিতে আছেন এবং নির্বাচন করছেন, নির্বাচনের এই মুহূর্তের পরিস্থিতি আসলে কেমন দেখছেন? অনেকে এখনো শঙ্কা করছে আসলে নির্বাচন হবে কিনা, বা এই বিশেষ করে গতকালকের ঘটনার পরে সব মিলিয়ে আসলে কেমন দেখছেন নির্বাচনী পরিস্থিতি? আসলে আমরা তো, ধন্যবাদ আপনাকে। আমরা মাঠে আজকে অনেকদিন ধরেই নির্বাচনী মাঠে, এবং তফসিলের পর থেকে আমরা আরো একেবারেই একটা ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়েই মাঠে আছি। আমরা প্রতিদিন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে কর্মসূচি নির্বাচনী, সেগুলোকে আমরা প্রতিদিন আমরা বাস্তবায়ন করে যাচ্ছি, একেবারে মাঠে ঘাটে, মানুষের বাসা বাড়িতে। এবং আমি নিজেও এই প্রচারণা অংশ হিসেবে অনেকের সাথে কথা বলেছি, যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সরকারি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার। আমি নিজেও একজন ইঞ্জিনিয়ার এবং আমি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির একজন সদস্য, এবং নির্বাচন পরিচালনা কমিটি সেখানেও আমি সদস্য হিসেবে কাজ করছি, যেটা প্রার্থী আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা কাজ করতে গিয়ে মানুষের মধ্যে প্রচুর উৎসাহ পাচ্ছি। মানুষ এক কথায় ভোট দিতে উন্মুখ হয়ে আছে। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন, ইতিমধ্যে দেশে একটা ভোট উৎসব, যেটা বহুদিনের কাঙ্ক্ষিত চাওয়া ছিল যে একটা ভোট উৎসব, সেটা ইতিমধ্যে দেশে সেই পরিবেশ সৃষ্টি হয়েছে। ভোট উৎসবে সব লক্ষণ, মানুষের মনোভাব পজিটিভ, মানুষ ভোট দিতে চায়, এবং সরকারও একটা ইনক্লুসিভ এবং ক্রেডিবল ইলেকশন অনুষ্ঠানের জন্য বদ্ধপরিকর, এবং এখনো পর্যন্ত
সরকারের সেই প্রচেষ্টা দৃশ্যমান। অতএব যে সংখ্যার কথা বলছেন, আমি মনে করি না যে কোথাও কোনো সংখ্যা আছে, এবং সেটা আমরা দেখতেও পাচ্ছি না। আমরা আশা করছি 12 তারিখে একটা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে একটা সুষ্ঠু ভোট সম্পন্ন হবে ইনশাআল্লাহ। সাম্প্রতিক যে ঘটনা, এগুলা হয়তো কোনো একটি মহলের উস্কানি থাকতেও পারে, যেটা হয়তো ফলপ্রসূ হবে না, হয়ওনি। সেটা একটু কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, আবার সেটা রাষ্ট্রের কন্ট্রোলে আছে। বর্তমানে এই নির্বাচনের যে পরিবেশ, সুষ্ঠু পরিবেশ, সেটা অব্যাহত আছে, এবং আমরা আশা করছি 12 তারিখ পর্যন্ত এটা অব্যাহত থাকবে। একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশ অতিবাহিত হবে। জি, ধন্যবাদ আপনাকে। আমি আশিকুর রহমান রাফাত, আপনার কাছে জানতে চাই যে এই যে নির্বাচনের যে পরিবেশ, আপনি তো যেহেতু সাভারে রয়েছেন বা আপনিও তো নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন, নির্বাচনে কি আসলে অনেকে যেমন বলছে যে এবার নির্বাচনটা আসলে এর আগে আমরা যখন নির্বাচন দেখতাম প্রচুর একটা উৎসব, অনেক উৎসব মুখর থাকতো, মানে প্রচার প্রচারণায় গম গম করতো। এবার কি আসলে তেমন মানে প্রচারণা আপনি দেখতে পাচ্ছেন কিনা, বা প্রচারণা ঢাকার বাইরের প্রচারণাগুলো আসলে কেমন, সেই বিষয়ে যদি আপনি একটু বলতেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি তো সাভার উপজেলার নির্বাচন কমিটির সাথে আছি। এটা হচ্ছে আমাদের ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই, এখানে বিএনপি প্রতীকের মনোনীত প্রার্থী। তো ওনার এখানে ব্যাপক প্রচারণা চলছে। উনি প্রতিদিনই বিভিন্ন জায়গায় বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বলেন, সবকিছুতে উনি অংশগ্রহণ করছেন। মানুষের স্বতঃস্ফূর্ত ভাবে আমি অংশগ্রহণ তার দেখতে পাচ্ছি, এবং মানুষের অসংখ্য ভালোবাসা তিনি পাচ্ছেন। আর এখানে ভোটের একটা ফ্যাক্ট বোঝা যাচ্ছে হচ্ছে অনলাইন ভার্সেস হচ্ছে আপনার ফিজিক্যালি ভোট। হ্যাঁ, তো এখন দেখা যাচ্ছে অনলাইনে দেখবেন যে আপনি একটা গ্রুপের অনেক প্রচারণা দেখতে পাচ্ছেন, অনেক কিছু দেখতে পাচ্ছেন, কিন্তু বাস্তবে যখন আপনি মাঠে চলে যাচ্ছেন, মানুষের সাথে যখন মানে সামনাসামনি কথা বলছেন, তখন কিন্তু দেখবেন যে সবকিছু কিন্তু ভিন্নতা দেখা দিচ্ছে। তো অ্যাকচুয়ালি যে জিনিসটা আমাদের এখন দেখা যাচ্ছে যে মানুষ কিন্তু খুব স্বতঃস্ফূর্ত ভাবে এখানে অংশগ্রহণ করছে, দলমত নির্বিশেষে সবাই কিন্তু একটা উৎসবের আমেজে ওখানে নির্বাচনের প্রচারণা চালিয়ে যাচ্ছে। শুধু ওখানে না, আমি তো আরো বিভিন্ন জায়গায় কাজ করছি, যেমন ঢাকা ৯ আসনে এখানকার ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব হাবিবুর রশিদ হাবিব ভাই। তারপর হচ্ছে আমাদের ৮ আসনে আছে জনতা মির্জা আব্বাস ভাই। তো ওনাদের নির্বাচনী প্রচারণা আমি কিন্তু দেখতে পাচ্ছি। আর ৮ আসন তো হচ্ছে মানে এটা নিয়ে তার বলার কিছু নেই, এটা তো সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে পত্র পত্রিকা, অনলাইন, তারপর হচ্ছে সামাজিক মাধ্যমে মানুষের মুখে মুখে, মানে ৮ আসন নিয়ে হচ্ছে যে নির্বাচন কেমন হচ্ছে, একটা জাঁকজমক পরিবেশ। আর ৯ আসনের কথা যদি বলতে হয়, এটা হচ্ছে মানে নির্বাচনের পরিবেশের জন্য রোল মডেল। মানে কিভাবে একজন প্রার্থী একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে কিভাবে আপন করে নেয়, কিভাবে সুন্দর করে তারা একজন অপরজনের কাছে ভোট চাচ্ছে, তাদের মধ্যে কি সুন্দর একটা সম্পর্ক। এই আসন নিয়ে কারো কোনো দ্বিমত নাই। আর এটা আশা করি নির্বাচন ১২ তারিখে শেষ হওয়ার পরে এটা একটা রোল মডেল নির্বাচন এরিয়া হিসাবে, আসন হিসাবে উপস্থাপিত হবে। ধন্যবাদ। জি, ধন্যবাদ। আহ, আমি অ্যাডভোকেট খন্দকার হাসান শাহরিয়ার, আপনার কাছে জানতে চাই, যেহেতু আগের জন বললেন যে আসলে এবারকার নির্বাচনে অনলাইন প্রচারণাটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, এবং আমরা দেখছি অনলাইনে আসলে সব দলেরই ব্যাপক প্রচার প্রচারণা চলছে। তো আসলে এইবারকার নির্বাচনে এই যে ডিজিটাল মাধ্যমে বা অনলাইন সোশ্যাল মিডিয়া এই যে ক্যাম্পেইন চলছে, এটা আসলে আহ, মানে যে ভোটের যে ফলাফল, সেটাতে আসলে কতটুকু প্রভাব ফেলতে পারে বা কেমন প্রভাব ফেলবে, এই বিষয়টা যদি একটু বলেন। দেখুন, এ অনেক প্রত্যাশার একটা নির্বাচন আমি বলবো যে এবার যেটি 12ই ফেব্রুয়ারির হতে যাচ্ছে। এই নির্বাচন কিন্তু আসলে পুরো জাতি তাকিয়ে আছে এবং পুরো বিশ্ব তাকিয়ে আছে বাংলাদেশের দিকে। কারণ হচ্ছে যে এই নির্বাচনটি আসলে অ্যা আ সঠিক, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হবে কিনা সেটি একটি কিন্তু বড় রকমের চ্যালেঞ্জ বর্তমান সরকারের জন্য এবং নির্বাচন কমিশনের জন্য। এবং এইখানে আসলে অনেক বিষয় কাজ করবে। এর মধ্যে মূল বিষয়টি আসলে একটি যে দলটি জিতুক না কেন,
তারা আসলে বাংলাদেশকে ঠিক কোথায় নিতে চায়, একটি দুর্নীতিমুক্ত সুশাসন ভিত্তিক জনগণের জন্য যে সরকার আমরা বলি, সেই জনগণের সরকার আসতে পারবে কিনা এবং তারা আসলে সেটি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে কিনা, সেটি কিন্তু মূল বিষয়। আমরা যদি একটু যেটি প্রশ্নটি আপনি বলেছেন যে এআই বা অন্যান্য তথ্য প্রযুক্তির ব্যবহার, দেখেন তথ্য প্রযুক্তির ব্যবহার কিন্তু বাংলাদেশে এখন শুধু ঢাকা শহরে নাই, এটি কিন্তু একদম সেই তেতুলিয়া থেকে টেকনাফ এবং সুন্দরবন পর্যন্ত পৌঁছে গেছে। এইখানে আমরা যদি একটু লক্ষ্য করি যে সবার কাছে কিন্তু এখন আমাদের মোটামুটি স্মার্টফোন প্রায় সবার কাছেই আছে এবং আমি বলবো যে আসলে এখন প্রতিটা ঘরে ঘরেই কিন্তু সাংবাদিক তৈরি হয়ে গেছে, কারণ প্রত্যেকেই ফেসবুক ব্যবহার করে, প্রত্যেকেই কিন্তু তার এলাকার সংবাদগুলো সাথে সাথেই তার ফেসবুকে ছবি বা ভিডিও আকারে কিন্তু পরিবেশন করে ফেলে। তো সুতরাং এটি একটি চমৎকার বিষয়। এবং এইবারে নির্বাচনে একটি ব্যতিক্রমধর্মী বিষয় যেটি এসছে যে আমাদের প্রার্থী যারা হয়েছেন তারা কিন্তু প্রচুর সংখ্যক তথ্য প্রযুক্তি ব্যবহার করছেন, কেউ ফেসবুক পেজ খুলেছেন, কেউ হচ্ছে হয়তো ইউটিউব চ্যানেলে ব্যবহার করছেন। এর প্রচুর ব্যবহার আমরা দেখছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু অনেক ক্ষেত্রেই ব্যবহার হচ্ছে। অনেকে সুন্দর সুন্দর মিউজিক ভিডিও তৈরি করছেন, তার কর্মসূচিগুলোকে কিন্তু উপস্থাপন করছেন। এটি একটি তথ্য প্রযুক্তির চমৎকার একটি ব্যবহার আমি বলবো। এটি ভালো দিক। তবে পাশাপাশি এরকমও দেখেছি কোন রাজনৈতিক দল তারা হচ্ছে যে হয়তো শীর্ষস্থানীয় কোনো রাজনৈতিক দল যাদের হয়তো অতীত সরকার পরিচালনার অভিজ্ঞতা আছে, তাদের সম্পর্কে হয়তো মানে আজে বাজে ধরনের মিউজিক ভিডিও তৈরি করে সেগুলো কিন্তু তারা প্রচারণা চালাচ্ছেন, যেটা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এই ধরনের কর্মকাণ্ডগুলো কিন্তু আসলে কখনো গ্রহণযোগ্য হতে পারে না। তবে আমি বলবো যে এই যে তথ্য প্রযুক্তির ব্যবহার হচ্ছে, সেটি নির্বাচন কমিশনকেও আসলে দেখতে হবে যেন এমন কোনো কর্মকাণ্ড না হয় যেটি আসলে আমাদের প্রচলিত আইন লঙ্ঘন করে এবং একইভাবে যেন কোনো প্রার্থী বা কোনো দল ক্ষতিগ্রস্ত হন। অর্থাৎ আমরা তো অনেক সময় দেখি যে বিভিন্ন রকমের মিথ্যা প্রচারণা চালানো হয়, সেরকম যেন কিছু না ঘটে, সেই ব্যাপারটা আসলে নির্বাচন কমিশনকে দেখতে হবে। একই সাথে আমরা দেখেছি যে একটি রাজনৈতিক দল অভিযোগ করেছে যে তাদের হয়তো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাকিং হয়েছে বা কিছু ঘটেছে, হয়তো একজনকে দেখলাম যে অ্যারেস্ট করা হয়েছিল, আবার তার জামিনও হয়ে গেছে। তো এখন আসলে এই ধরনের অভিযোগগুলো কতটুকু সত্যতা বা ঠিক নির্বাচনের আগ মুহূর্তে এসে এগুলো কোনো ধরনের আসলে নাটক কিনা বা অন্য কোনো বিষয় আছে কিনা, সেগুলো আসলে ভালোভাবে দেখা প্রয়োজন। কারণ আমরা সবসময় আসলে আমি মনে করি অন্তত পক্ষে বাংলাদেশের জনগণ আসলে চায় যে রাজনৈতিক দলগুলো অবশ্যই নির্বাচনে যারা অংশ নিবে তারা তাদের কর্মসূচিগুলো তারা আসলে দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে চায় তারা ভোটারদেরকে সেই সব তথ্য দিয়ে দিবেন, কিন্তু ব্যক্তিগত আক্রোশ, ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি সেগুলো থেকে বিরত থাকবে। সেটাই আসলে কিন্তু আমরা সকলে প্রত্যাশা করি। জি, ধন্যবাদ। আপনার একটি কথা থেকে আমি জনাব ইঞ্জিনিয়ার ফখরুল আলম আপনাকে প্রশ্ন করতে চাই যে সব দলই যেমন বলছেন যে আসলে নির্বাচনী আহ, আহ, জনাব জনাব ফখরুল আলম মনে হয় নেই। আমি আশিকুর রহমান আপনার কাছেই জানতে চাই যে আহ, যে এই যে খন্দকার হাসান শাহরিয়ার যেরকম বললেন যে আচরণবিধি লঙ্ঘন, এই বিষয়টি আসলে সব দলের পক্ষ থেকেই এক ধরনের বলা, অপোজিশনকে যেমন বলা হচ্ছে যে বিভিন্ন ধরনের আচরণবিধি লঙ্ঘন বা বিভিন্ন ধরনের বিষয় এবং লেভেল প্লেইং ফিল্ড সেভাবে নেই। অনেকে আবার বলছেন, অভিযোগ করছেন এক দল আরেক দলের বিষয়ে। সব মিলে আসলে নির্বাচন কমিশন, আপনি যেহেতু ঢাকা এবং সাভার সহ বেশ কয়েকটি নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করছেন, আপনার কাছে প্রশ্ন আসলে নির্বাচন কমিশন কি একদম সঠিকভাবে এবং সমানভাবে নির্বাচনী পরিবেশ বজায় রাখতে এবং সবার অভিযোগ সমানভাবে তারা হ্যান্ডেল করতে পারছে কিনা বা সমান সুবিধা পাচ্ছে কিনা, সেই বিষয়টি যদি একটু বলতেন। জি, ধন্যবাদ। আমি আসলে পেশায় যদিও একজন মার্চেন্ডাইজার, একটি বাইরের কোম্পানিতে, একটি কোরিয়ান কোম্পানিতে মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত আছি। তো সেই সুবাদে আমার কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা হচ্ছে, সরাসরি কথা হচ্ছে। তারা কিন্তু বিভিন্নভাবে আমাকে অনেক বিষয় জানাচ্ছে, কোথায় কি হচ্ছে, তাদের পছন্দের ব্যাপারগুলো, অপছন্দের ব্যাপারগুলো। এমনকি তারা কিন্তু খুবই বিচক্ষণ।
যেহেতু সকল শ্রেণীর পেশার মানুষের সাথে আমার খুব সুন্দরভাবে যোগাযোগ হচ্ছে, কথাবার্তা হচ্ছে বিভিন্ন বিষয়ে, এমনকি আপনার গার্মেন্টস এর একটা মেয়ে থেকে শুরু করে সবাই তাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে আলাপ আলোচনা হচ্ছে। তারা কিন্তু বিভিন্ন ভাবে আমাকে সাজেশন দিচ্ছে যে এই প্রার্থীটা এরকম, এই প্রার্থীটা এরকম করছে, বা আরেকটু এরকম করে প্রচারণা করলে ভালো হতো, বা আমাদের জন্য এই জিনিসটা দরকার, আমাদের চাওয়া পাওয়া গুলো এই ধরনের। তো এগুলি কিন্তু আমরা আমাদের প্রার্থীদেরকে যে বলছি, বুঝাচ্ছি, জানাচ্ছি, এবং তারা তাদের সেই মোতাবেক তারা কাজ করে যাচ্ছে। আর নির্বাচন প্লেইং ফিল্ড এর কথা যেটা বলা হলো, সেটা আসলে আহ সবই ঠিক আছে, সব জায়গায় ঠিক আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তার ব্যর্থ হচ্ছে। যেমন যদি আপনি ঢাকা ৮ আসন দেখেন, সেখানে আপনি দেখেন একজন প্রার্থী আরেকজন প্রার্থীর নামে মানে সম্পূর্ণভাবে অপপ্রচার করেই যাচ্ছে। কিন্তু এটা নিয়ে কিন্তু নির্বাচন কমিশন এখন পর্যন্ত নীরব আছে। কোনো প্রকার আমি কোনো ধরনের আহ, তাদের কোনো ধরনের কার্যক্রম আমি দেখতে পাচ্ছি না। তো এমন আমাকে মনে হচ্ছে যে ওখানে যে বিএনপির একজন হেভি একটা বিজ্ঞ প্রার্থী আছেন, জনাব মির্জা আব্বাস, উনি বরঞ্চ আতঙ্কের মধ্যে পড়ে গেছে, ওনার লাইফ রিস্কের মধ্যে পড়ে গেছে। তো কারণ যেভাবে ওনাকে আক্রমণাত্মক কথা বলা হচ্ছে, যেভাবে হাদির মানে মানে হাদি ভাইকে, শহীদ হাদি ভাইকে গুলি করার পরে যেভাবে ওনাকে সেটার একদম মানে মানে কোনো ধরনের তদন্ত ছাড়াই আসামি করে দেওয়া হলো, ওনার প্রতি যেভাবে আঙ্গুল তোলা হলো, অভিযোগ করা হলো, তো সেই সুবাদে আমার মনে হয় যে উনি এখন আতঙ্কগ্রস্ত। ওনার উপরে কিভাবে দোষ চাপিয়ে আরেকজনের স্বার্থ হাসিল করা যায়, এটা হচ্ছে আরেকটা মহল চাচ্ছে। আর যদি ঢাকা ৯ আসনের কথা বলি, ৯ আসনে হচ্ছে আমি যেহেতু বলেছি রোল মডেল, এখানে আপনি দেখবেন যে কোথাও কোনো প্রার্থীর নামে কারো কোনো অভিযোগ নাই, সবাই খুব সুন্দরভাবে প্রচার প্রচারণা করছেন। আপনি এমনকি সেখানকার যে নিয়ে বিএনপি পদপ্রার্থী আছেন জনাব হাবিবুর রশিদ হাবিব, সেখানে ওনার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, উনি ওনার নিজের বোন হিসাবে আখ্যায়িত করেছেন, এবং কি ওনার প্রচার প্রচারণা যেন কোনো প্রকার অসুবিধা না হয়, ব্যাঘাত না হয়, সেই ব্যবস্থা উনি করে দিয়েছেন। আর এখানে যিনি আছেন আমাদের যারা ম্যাডাম, যিনি এনসিপি থেকে পদত্যাগ করেছেন, স্বতন্ত্রভাবে প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন, কাজ করছেন, উনিও খুব সুন্দরভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এমনকি ওনার সাথেও যিনি বিএনপি প্রার্থী আছেন তারও খুব সুন্দর সম্পর্ক, সুন্দরভাবে ওনারা ওনাদের প্রচারণা করে যাচ্ছেন। এবং এনসিপি থেকে যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দাঁড়িয়েছেন, এনসিপির জন্য যারা পদপ্রার্থী, উনি হচ্ছে ওনার প্রচারণা খুব সুন্দরভাবে করে যাচ্ছেন। এবং জামায়াতের সাথে যেহেতু ওনাদের একটি জোট আছে, জামায়াতের লোকজনও ওনাকে খুব সুন্দরভাবে সাপোর্ট দিচ্ছেন, ওনারা খুব সুন্দরভাবে প্রচারণা করে যাচ্ছেন। আমি আজকেও দেখলাম যে খুব সুন্দর সবাই সব দলের মিটিং মিছিল এখানে হচ্ছে, কারোর সাথে কোনো ধরনের ভেদাভেদ কোনো কিছু নাই, বরঞ্চ সবাই আরো মানে এটাকে ঈদের মতো যেরকম আমরা উৎসব করি, সেই উৎসব মুখর পরিবেশে সেখানে কিন্তু তারা সবাই প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। আর একজন আমি একটা দলের ব্যাপারে কথা বলতে চাচ্ছি। তো তারা হচ্ছে তাদের যে নির্বাচনী যে প্রচার প্রচারণার যে অংশ তারা তুলে ধরেছে, সেখানে স্পষ্ট ভাবে কয়েকটা দলকে মেনশন করে একটা প্রচারণার গান তৈরি করেছে। হ্যাঁ, অমুক দল দেখলাম, অমুক দল দেখলাম, সব দল দেখা শেষ, মানে ধানের শীষও দেখা শেষ। আহ তারপর হচ্ছে এই গানটা তো আপনারা অনেকেই শুনেছেন, এই প্রচারণার অংশ। তা আমার মনে হয় এই ব্যাপারটা এভাবে তারা যেহেতু ওপেন ভাবে খোলাখুলি ভাবে একটা দলের বিপরীতে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে, এভাবে অপপ্রচার চালাচ্ছে, তো এটা তো আমার মনে হয় যে নির্বাচন কমিশনের এই ব্যাপারগুলো দেখা উচিত। এটা তো লেভেল প্লেইং ফিল্ড সমান হইলো না। আর আপনি দেখবেন যে ছোটখাটো বিষয় নিয়ে মানে যে ধরনের নোংরা রাজনীতি করা শুরু হয়েছে, ঢাকা ৮ আসনের কথা যদি আমি বলতে যাই, তো সেখানে হচ্ছে একটা কুকুর নিয়ে পর্যন্ত রাজনীতি করা হয়েছে, ডিম ছোড়াছুড়ি হয়েছে, জি। এমনকি আপনি জি, দেখবেন যে ধন্যবাদ। ডিমের আঘাতে অনেকের আঘাতপ্রাপ্ত হয়েছে। এগুলিও দেখবেন যে মানে এই মানে ব্যাপারগুলোকে এখন মানুষ হাস্যোজ্জ্বল হয়ে গেছে, মানে মজার বুঝতে ব্যাপারেও পারছি। চলে যাচ্ছে। জি, 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 ধন্যবাদ। ধন্যবাদ। আমি ইঞ্জিনিয়ার ফখরুল আলম, আপনার কাছে যেটা, যেহেতু আপনি একটি দলের নির্বাচন পরিচালনা কেন্দ্রীয় কমিটির সদস্য এবং আপনি নির্বাচনের বিভিন্ন বিষয় যেহেতু দেখছেন, আপনার কাছে যেটা প্রশ্ন, যেটা একটু আগে করছিলাম, যে আসলে এই সরকার তো একটি, এই সরকার এবং নির্বাচন কমিশন বলেছে তারা মানে বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচনটি করতে চায়। তো এই সেরা নির্বাচন করার যে কার্যক্রম, যে প্রক্রিয়া, যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার, সেই বিষয়গুলো আসলে কতটুকু এই আম, এই নির্বাচন কমিশনার এবং সরকারের পক্ষ থেকে নিতে পেরেছে বলে আপনি মনে করেন? সেই দিক থেকে আসলে কতটুকু সফল তারা হয়েছে? জি, এখনো পর্যন্ত আমরা সরকারের আন্তরিকতা এবং প্রস্তুতি আমি মনে করি যথেষ্ট। আমি না শুধু,
সরকারের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যে প্রস্তুতি, এটাতে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সবাই সন্তোষ প্রকাশ করেছেন। তবে সরকারকে আরো বেশি কেয়ার হতে হবে, কারণ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে কিছু কিছু মহল নির্বাচনকে নিজেদের আয়ত্তে রাখার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য, বিশেষ করে ভোটারদেরকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন ধরনের পন্থা, কাউকে ভয়, কাউকে লোভ ইত্যকার বিভিন্ন কায়দায় তারা এগুতে চেষ্টা করবে। তা আমি আশা করি 24 পরবর্তী যে বাংলাদেশ, এখানে এসব খুব কার্যকর হবে না। তবে সরকারের চিহ্নিত যে সমস্ত এই রেড সেন্টার এবং রিমোট রুরাল এরিয়া, সেগুলোতে সরকারের প্রস্তুতি আছে, এখন প্রস্তুতিটাকে বাস্তবায়ন করতে হবে। আর এই বাস্তবায়নের সময় তো ভোটের দিন এবং তার পূর্ববর্তী 24 ঘন্টা এবং পরবর্তী 24 ঘন্টা সরকার যদি এগুলো ঠিকঠাক ভাবে করতে পারে, তো আমার মনে হয় বাংলাদেশ আসলেই একটি ঐতিহাসিক নির্বাচন চাক্ষুষ ভাবেই দেখতে পারবে বলে আমি আশা করি। জি, ধন্যবাদ, আপনি খুব সুন্দর বলেছেন। আমি খন্দকার হাসান শাহরিয়ার আপনার কাছে একটা বিষয় জানতে চাই। ইতিমধ্যেই প্রধান দলগুলো তাদের নির্বাচনী ইশতেহার দিয়েছে। আমরা অতীতেও নির্বাচনী ইশতেহার দেখেছি, কিন্তু নির্বাচনী ইশতেহার পরবর্তীতে আসলে বা কতটুকু বাস্তবায়ন হলো বা কি হয় সেই বিষয়গুলো আসলে আমরা খুব একটা আহ আহ, মানে মনিটরিং হয় না বা এটা নিয়ে আসলে আলোচনা হয় না। তো এই যে এবার যে নির্বাচনী ইশতেহার দিয়েছে দলগুলো, সেই ইশতেহার গুলাকে আপনি আসলে আহ, কতটুকু বাস্তবায়ন যোগ্য বা এবং এই নির্বাচনী ইশতেহার গুলোর বিষয়টি নিয়ে পরবর্তীতে আসলে কি ধরনের বিষয়, কি ধরনের মনিটরিং বা কি করা যায়, এবং দায়বদ্ধতার যে জায়গাটা সেটাই, সেই সম্পর্কে যদি একটু বলতেন। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি আলোচনায় নিয়ে এসেছেন। দেখেন যে আমাদের যেই সরকারি নির্বাচিত হবে আগামী 12ই ফেব্রুয়ারি, সেই সরকারের জন্য কিন্তু আ অত্যন্ত চ্যালেঞ্জ যে কয়েকটি বিষয় আমার কাছে মনে হয়, তার মধ্যে একটি অন্যতম বিষয় হচ্ছে দেশে বেকার সমস্যা দূর করা। এটি একটি অন্যতম চ্যালেঞ্জ। এর সাথে আছে দক্ষ জনগোষ্ঠীকে কাজে লাগানো। এবং আপনারা জানেন যে দেশে কিন্তু এই বিগত ১.৫ বছর সময়ের মধ্যে আমাদের কিন্তু বিভিন্ন দেশে আমাদের কিন্তু ভিসা বন্ধ হয়ে গেছে। টুরিস্ট ভিসাতেও আমরা সমস্যা পাচ্ছি। একই সাথে আমাদের যে কর্মসংস্থান বিষয়ক যে ভিসা রয়েছে, সেই ভিসাগুলিতেও কিন্তু আমরা সমস্যা ফেস করছি। ফলে আমাদের বাংলাদেশ থেকে কিন্তু দক্ষ জনগোষ্ঠী বিদেশে যেতে পারছে না। আর যেহেতু তারা যেতে পারছে না, তাদের বিদেশে কর্মসংস্থান হচ্ছে না। ফলে আমাদের রেমিটেন্স কিন্তু যেভাবে রকম আসার কথা সেটি আসছে না। সো ফলে এখানে নতুন যে সরকার আসবে তার জন্য এটা একটা অন্যতম চ্যালেঞ্জ যে আমাদের পররাষ্ট্র দিকটি সংগঠিত করে বিভিন্ন দেশের সাথে আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটি জোরদার করে যেই অংশগুলো বিশেষ করে আমাদের মালয়েশিয়া, তারপরে সৌদি আরব এবং আপনার হচ্ছে কাতার, কুয়েত এরকম বিভিন্ন অংশগুলোতে যেখানে আমাদের আসলে শ্রমিকরা বেশি যায় বাংলাদেশ থেকে, সেই অংশগুলোর হচ্ছে ভিসা দরজা খুলে দেওয়া। তারপরে আমাদের আরব আমিরাতের ক্ষেত্রে আমাদের ভিসা বন্ধ হয়ে যাচ্ছে, সেই ভিসাটি যেন ওপেন হয় সেই বিষয়গুলো নিয়ে কাজ করা। একই সাথে আপনি দেখবেন যে আমাদের এই মুহূর্তে সেনজেন দেশগুলোতে ভিসা প্রাপ্তির হার বাংলাদেশিদের এখন 3% এর মধ্যে নেমে এসছে। আমরা যদি আমেরিকার ক্ষেত্রে দেখি, এখন বাংলাদেশিরা কিন্তু বন্ডের অংশে চলে গেছে, যে বন্ড দিয়ে 10 থেকে 15 লাখ টাকা বন্ড দিয়ে মাত্র 3 মাসে সিঙ্গেল এন্ট্রিতে আমরা ভিসা পাচ্ছি। তার মানে এই অংশগুলো নিয়ে আমাদের ফরেন মিনিস্ট্রিকে কাজ করতে হবে যাতে করে এই সমস্যাগুলো আমাদের দূর হয়। এর বাইরে আরো কিছু কাজ আছে। ডলারের রেটকে কমিয়ে আনার জন্য কাজ করতে হবে। মানে আমাদের টাকার মূল্য বাড়াতে হবে। টাকাকে আমাদের যদি স্ট্রং করতে হয় তাহলে সরকারকে দীর্ঘমেয়াদে ইকোনমিক্যাল পলিসি নিতে হবে। সেটি নতুন সরকারের জন্য একটা অন্যতম চ্যালেঞ্জ। এর বাইরে হচ্ছে চিকিৎসা, শিক্ষা এগুলো নিয়ে আমাদের নতুন সরকারকে কাজ করতে হবে এবং জীবনযাত্রার যে ব্যয় সেটি কমিয়ে নিয়ে আসার জন্য আমাদের কাজ করতে হবে। তো নতুন সরকারের জন্য কিন্তু অনেক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো যেই সরকার এগিয়ে নিতে পারবে, যেই দল আসলে হয়তো তাদের বাংলাদেশ তো আসলে একদিনে হয়নি।
এই বাংলাদেশ কিন্তু আজকে আমরা যদি দেখি যে এক সময় এই ভারতীয় উপমহাদেশ আমাদের দীর্ঘদিন ব্রিটিশরা শাসন করেছে, এরপরে সেখান থেকে ভারত পাকিস্তানের জন্ম হয়েছে, তো এরপরে পাকিস্তান থেকে কিন্তু বাংলাদেশের অভ্যুদয় হয়েছে। তার মানে আমরা এই দীর্ঘ মেয়াদে দীর্ঘ সময় আমাদের বাংলাদেশের যে ইতিহাস, সেই ইতিহাস ঐতিহ্যকে আমাদের ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশের প্রত্যেকটি জনগণ এই ইতিহাসের অংশ এবং প্রত্যেকেরই অবদান আছে এই বাংলাদেশকে আজকের এই লেভেল পর্যন্ত নিয়ে আসতে। সুতরাং কারো অবদানকে আমাদের ছোট বা খাটো করার কোনো সুযোগ নেই। সুতরাং আমাদের সকলকে একত্রে মিলেমিশে বাংলাদেশকে কিভাবে নতুন ভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সেইটি নিয়ে আসলে আমাদের কাজ করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে যে দেখেন, এই যে ঘটনাটি আমরা দেখলাম সাম্প্রতিক সময়ে, যে শাহবাগে যে ঘটনাটি ঘটে গেল, অত্যন্ত দুঃখজনক ঘটনা। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই ধরনের ঘটনার কোনো মানে কাম্য না আমাদের, এবং আমার কাছে মনে হয় যে এই ধরনের ঘটনা ঘটার কোনো আসলে স্কোপই নাই। কারণ হচ্ছে যে আপনি একটি হত্যাকাণ্ড ঘটেছে, সেটা যে ব্যক্তি বা যে দলেরই ব্যক্তি করে থাকুক না কেন, আমরা প্রত্যেকটা বাংলাদেশের জনগণ এর বিচার চাই, এবং এটি কিন্তু মানে কোনো ব্যক্তি বিচার চায় না এরকম হওয়ার কোনো সুযোগ নাই। তো সেটি আসলে করবে কে? সেটি করবে সরকার। তো সরকারের কোন ডিপার্টমেন্ট করবে? সেটি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যদি কোনো বিচার দাবি করতেই হয়, কোনো যদি ঘেরাও করতে হয়, তাহলে সেটা করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে পারে। কিন্তু শাহবাগের মতো একটি জায়গাতে আপনি ঘেরাও করে সেখানে পুলিশের সাথে মারামারি করবেন, সাধারণ জনগণকে ভোগান্তি দিবেন নির্বাচনের আগ মুহূর্তে, যে বা যারাই দিয়ে থাকুক না কেন, সেটি আসলে কিন্তু কাম্য নয়। কারণ হচ্ছে বিচারকে তার গতিতে চলতে দিতে হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে, যদি নির্বাচিত সরকার থাকতো তাহলে আমরা হয়তো দেখতাম স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ চাওয়া হচ্ছে। কিন্তু আমি খুব অবাক হয়েছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ যারা বিচার চাচ্ছেন তারা চেলেন না, এবং এই 12ই ডিসেম্বর 2025-এ ঘটনা ঘটলো, অথচ এখন পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগও করলেন না। তো এই যে ঘটনাগুলো, এগুলোতে এবং এখানে দেখা যায় যে হয়তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মানে একজন শীর্ষস্থানীয় নেত্রীকে, কেন্দ্রীয় নেতাকে আমি দেখেছি, তিনি ছুটে গেছেন হাসপাতালে দেখতে, তখন তার সাথে অশোভন আচরণ করা হয়েছে। এটি তো আসলে গ্রহণযোগ্য হতে পারে না। যখনই একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, তারও এই দেশের জন্য অবদান আছে, তিনি তো আসলে এই পর্যন্ত এমনি এমনি আসেননি। তো এরকম লেভেল গুলোতে যারা যান, তাদেরকে যদি আসলে অশোভন আচরণ করা হয়, এটি আসলে রাজনৈতিক শিষ্টাচার না। এই ধরনের বিষয়গুলোকে আসলে আমার মনে হয় যে আমাদের বিবেচনা করতে হবে, ভাবতে হবে। আমরা আসলে আমার কাছে মনে হয় যে আমাদেরকে চিন্তা করা উচিত, আমাদের ভোটার যারা ভোট দিবেন, এইবার কিন্তু নারী এবং পুরুষরা প্রায় সমান। এবং আরেকটি বিষয় আছে যে এখানে ভোটের ক্ষেত্রে কিন্তু তরুণরাও অনেকেই হয়তো প্রথমবারের মতন ভোট দিবে। তরুণদেরকে ভাবতে হবে বাংলাদেশ কোথা থেকে কোথায় এই 2026-এ এসেছে, তার ইতিহাসটা, অতীত ইতিহাসটা কি, কারা কারা এই অতীত ইতিহাসে ভূমিকা কি রেখেছে, এবং একই সাথে কারা আসলে ইতিপূর্বে সরকার চালিয়েছে, কারা বাংলাদেশকে এই মানে ভূমিকা রেখেছিল, কি ধরনের আসলে পরিচালনা করেছে। একজন অভিজ্ঞ ব্যক্তি আসলে দেশকে কিভাবে চালাবেন, আর একজন অনভিজ্ঞ ব্যক্তি যিনি আসলে কখনো হয়তো দায়িত্ব প্রাপ্তই ছিলেন না, তিনি আসলে কিভাবে চালাবেন। এই সব কিছু বিবেচনা করে প্রার্থী আসলে ভালো কিনা, তার আচার আচরণ ব্যবহার ভালো জি কিনা, তাকে কি নির্বাচনের পরে ভোটারদের কাছে আমরা পাবো কিনা, এসব কিছু কিন্তু দেখা দরকার। এগুলো বিবেচনা করেই কিন্তু জি আসলে সিদ্ধান্ত নিতে হবে। জি ধন্যবাদ। আমি ইঞ্জিনিয়ার ফখরুল আলম, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই যে এইবারকার নির্বাচনে তো আসলে তরুণ এবং নারী ভোটার একটি বড় বিষয় বলে আমরা মনে করছি। তরুণ এবং নারী ভোটাররা আসলে কি ধরনের বিষয় দেখে ভোট দেওয়ার পরিকল্পনা করছে, বা তাদের আসলে আকাঙ্ক্ষা কি, চাওয়া কি, সেই জায়গাটা যদি বলেন। যেহেতু আমাদের ইঞ্জিনিয়ার ফখরুল আলমকে আমরা দেখছি না, আশিকুর রহমান, আপনি বিষয়টা বলেন যে আপনি যেহেতু তরুণদের একটা প্রতিনিধিত্ব করছেন, তরুণরা আসলে কি ধরনের চিন্তা ভাবনা করছে ভোট নিয়ে, তাদের পরিকল্পনা কি, তাদের চাহিদা কি, সেই জায়গাটা থেকে যদি একটু বলেন। আচ্ছা, বর্তমানে আসলে যেই ভোট অনুষ্ঠিত হচ্ছে, এতে কিন্তু তরুণদের অবদান অনস্বীকার্য। মানে আজকের এই তরুণরাই কিন্তু এই মূল কারিগর। সামনে বাংলাদেশ কোন দিকে যাবে, কি হবে, সেটা তারাই সিদ্ধান্ত নিবে। এখানে তরুণদের
পছন্দ যদি বলতে চান তাহলে হচ্ছে আমাকে প্রথমে বলতে হবে যে বিএনপি একটি বড় দল, তারা কি ধরনের ইস্তিহার দিয়েছে, জামায়াতের ইস্তিহার দিয়েছে, তারা কি ধরনের ইস্তিহার দিয়েছে, এনসিপি কি ধরনের ইস্তিহার দিয়েছে, সেগুলো পর্যবেক্ষণ করেই তরুণরা তাদের মূল্যবান সিদ্ধান্ত নিবে। তবে আমার কাছে মনে হচ্ছে যে তরুণরা হচ্ছে অভিজ্ঞতাকে বেশি প্রাধান্য দিবে। কারণ আপনি দেখবেন যে যাদের অভিজ্ঞতা আছে, যারা দেশ পরিচালনা করেছে বিগত সময়ে, হয়তোবা তাদের অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তারা সেই ভুল ত্রুটিগুলোকে শুধরিয়ে নতুন করে খুব সুন্দরভাবে কিন্তু দেশ পরিচালনা করতে পারবে। যেই জিনিসটা নতুন কোন সরকার বা নতুন অনভিজ্ঞ যদি কাউকে দিয়ে সরকার গঠন করা হয়, তাদেরকে দিয়ে কিন্তু সেটা কখনোই সম্ভব নয়। যেমন বর্তমানে আপনি দেখবেন যে বর্তমান যে উপদেষ্টা মন্ডলীর দিয়ে যে দেশ পরিচালনা হচ্ছে, তারা কিন্তু খুবই বিজ্ঞ, কিন্তু তাদের কিন্তু কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নাই, তাদের কোনো সংঘবদ্ধ শক্তিশালী কর্মী বাহিনী নেই। তার কারণে তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে পদে পদে হয়রানির শিকার হচ্ছে। তারা তাদের যেই ভালো ভালো প্রস্তাবনাগুলো আছে সেগুলোকে কিন্তু বাস্তবায়িতভাবে রূপ দিতে পারছে না। তো এই জন্য হচ্ছে তরুণরা হচ্ছে, আমি আশা করব যে এমন দলকেই তারা বেছে নিবে, এমন রাজনৈতিক দলকেই বেছে নিবে যাদের একটি সুদীর্ঘ রাজনৈতিক করার ক্ষমতা আছে, সুদীর্ঘ অনেক বড় একটি কর্মী বাহিনী আছে, যারা দেশের জন্য বিগত সময়ে অবদান রেখে গিয়েছেন এবং স্বাধীনতার পক্ষের শক্তি এবং স্বাধীনতার জন্য যেই দলটি লড়াই করেছে সেই দলকেই তারা বেছে নিবে। কারণ হচ্ছে যে এই তরুণরা তো হচ্ছে স্বাধীন চেতা, তারা জানে কিভাবে তাদের কাজ, তাদের দাবি দাওয়াগুলোকে আদায় করে নিতে হবে। তো এটা নিয়ে আসলে আহ তাদের ব্যাপারে আমার আর কোনো মন্তব্য নেই, কারণ তারা জানে তাদের কাজগুলো কিভাবে আদায় করে নিতে হবে। জি, ধন্যবাদ। জি, ধন্যবাদ। আমি ইঞ্জিনিয়ার ফখরুল আলম, আপনার কাছেও ঠিক একই বিষয় জানতে চাই যে আসলে তরুণ এবং নারী ভোটাররা বলা হচ্ছে যে এবারে নির্বাচনের একটি আহ, আহ, জয় পরাজয়ের একটা বড় ভূমিকা রাখবে, এবং তাই তরুণ এবং নারী ভোটাররা আসলে আহ, কি চাচ্ছে, তাদের চাওয়া পাওয়া বা তাদের যে নির্বাচনের কোন ধরনের প্রার্থীদেরকে তারা ভোট দেবে, তাদের এজেন্ডা কি, সেই বিষয়গুলো নিয়ে যদি একটু বলতেন। জি, ধন্যবাদ। আসলে আমি প্রথমেই নারী ভোটারদেরকে নিয়ে একটু বলি। আমাদের দেশের আহ, মোট ভোটারের অর্ধেকই, প্রায় অর্ধেক নারী। এখন এই নারীদের ব্যাপারেই এবং বাংলাদেশে নারী অধিকার, বিশেষ করে নারী ক্ষমতায়ন, পেশায় নারী, পারিবারিকভাবে নারীর ক্ষমতায়ন, এগুলোর অতীতে, নিকট অতীতেও গেলে দেখা যায় এগুলো সবই আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াই সর্বপ্রথম এগুলা করেন। আপনারা জানেন বাংলাদেশে যে নারী এবং শিশু কল্যাণ মন্ত্রণালয়, সেটাও কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকারেরই। এবং শিক্ষাক্ষেত্রে, নারী শিক্ষাক্ষেত্রে যে উপবৃত্তি উপবৃত্তি প্রথাটা কিন্তু চালু করে বিএনপি, খালেদা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপিরই কর্মসূচি। অর্থাৎ দেখা যাচ্ছে কি, নারী উন্নয়নে যত পদক্ষেপ, এগুলো সব বিএনপি করেছে। এবং বর্তমানে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি আমাদের ইশতেহারে এবং ইশতেহারের বাহিরেও নারীদেরকে নিয়ে কিভাবে এই দেশ এগোবে, নারীরা বা দেশে কিভাবে অবদান রাখতে পারবে, সেটা বিভিন্ন পেশায়, পারিবারিক এবং সামাজিক মর্যাদায়, ক্ষমতায়নে নারীদের ভূমিকা কিরকম হবে, প্রতিনিয়তই বিএনপি এগুলো নিয়ে কাজ করছে। আমি মনে করি বাংলাদেশের এই নারী সমাজ এই জিনিসগুলো সম্বন্ধে তারা সচেতন আছে। পাশাপাশি নিজেদেরকেও ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং উন্নত করতে পারবে। আর
তরুণদের ব্যাপারে যেটা বলা হচ্ছে, তরুণ যদি বলতে চাই তারাই বা কতটুকু চিন্তা করে, তার চেয়ে বড় কথা হলো একটা দেশ কিভাবে চলে, কিভাবে চলা উচিত, এবং এই দেশের নেতৃত্বের ইতিহাস যারা অতীতে সরকার চাইলো কাকে ভোট দিয়ে দিলাম, সেটা তারা দিতে পারে। তবে মনে করি এর মধ্যেও চিন্তাশীল একটা তরুণ সমাজ আছে, যারা দেশটাকে নিয়ে চিন্তা করেই বলেই কিন্তু 5ই আগস্ট আমরা একটা গণ অভ্যুত্থান সফল করতে পেরেছি। এই যে একটা ভোট যুদ্ধ, এটা কিন্তু তারই ধারাবাহিকতা। যেই তরুণরা প্রচলিত পথার বাইরে গিয়ে গণ অভ্যুত্থান করতে পারে, তাহলে তারা অবশ্যই চিন্তাশীল। আর এই চিন্তাশীল তরুণরা তাদেরকেই বেছে নিবে যারা কর্মসংস্থান নিয়ে, বিশেষ করে তরুণদেরই কর্মসংস্থান প্রয়োজন হয়, তাদের কর্ম ঘোষণা দিয়েছে আগামী 1.5 বছর, মানে 18 মাসের মধ্যেই দল যদি নির্বাচিত হয় জনগণের ম্যান্ডেট নিয়ে, এবং জনগণের যদি তাদের দেশ পরিচালনার জন্য বিএনপিকে দায়িত্ব প্রদান করে, তাহলে তরুণদের জন্য 18 মাসের মধ্যে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি করবে। এবং এটা সম্ভব। আমি যেহেতু টেক্সটাইল সেক্টরের সভাপতি, এই টেক্সটাইল সেক্টরের মাধ্যমেই এর সিংহভাগ পূরণ করা সম্ভব। এবং জি, খন্দকার হাসান শাহরিয়ার, আপনার কাছে আমি সরি খন্দকার হাসান শাহরিয়ার, আপনার কাছে আমি জানতে চাই, যেমন আমরা এই মুহূর্তে একটা জিনিস, আরো একটা জিনিস যেটা ভোটাররা বলছে বা বিশেষজ্ঞরা বলছে, যে এবারে নির্বাচনের আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট হলো যারা আওয়ামী লীগের ভোটার খ্যাত বা আওয়ামী লীগের যে ভোট ব্যাংক, তারা এবারকার নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই আওয়ামী লীগের যে ভোট ব্যাংক আছে, তারা আসলে কোন দলের পাল্লায় ভারী করবে আর কি, বা কোন দলের দিকে বা কাদেরকে ভোট দিতে পারে বলে আপনি মনে করেন? দেখেন, বাংলাদেশের যে ইতিহাস আমরা যদি দেখি, তাহলে বলবো যে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দুটি দলের কিন্তু আসলে একটি বৃহৎ রাজনৈতিক দল, এবং তাদের যে অবদান, এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই। এবং এই সিংহভাগ মানুষই বাংলাদেশের কিন্তু এই দুটি দলেরই সমর্থক। তো সেই হিসাবে এইবার যে নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অংশগ্রহণ করার সুযোগ পেলেও বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু অংশগ্রহণ করতে পারছে না। এবং যেহেতু এই রাজনৈতিক দলটির ইতিমধ্যে অনেক নেতা কর্মী কিন্তু জেলে আছেন বিভিন্ন মামলাতে, আবার অনেকেই কিন্তু পলাতক অবস্থায় আছেন। তো ফলে এবং নেতা কর্মী যারা আছেন তারা কিন্তু সাধারণ নেতা কর্মীরাও কিন্তু আতঙ্কগ্রস্তে আছেন, যেহেতু একটি মব জাস্টিসের ঘটনা কিন্তু আমরা সবসময় দেখছি যে কেউ আওয়ামী লীগ করেছে বা তার পরিবারের কেউ আওয়ামী লীগ করেছে মানেই তিনি ভালো কি খারাপ, তিনি অন্যায় করেছেন কি করেন নাই, তিনি অত্যাচারকারী কি করেন, মানে অত্যাচারকারী না, তিনি আওয়ামী লীগের সমর্থক হয়েছেন তার মানে হচ্ছে তিনি খারাপ, তার উপরে মব জাস্টিস করো। এইটি কিন্তু আমরা দেখেছি এই বিগত গত 1.5 বছরে। ফলে অনেকেই কিন্তু আসলে এই আওয়ামী লীগের যারা সমর্থক ভোটার আছেন, তারা আসলে নির্বাচন কেন্দ্রে ভোট দিতে যাবেন কিনা সেটি কিন্তু আসলে একটি প্রশ্ন থেকেই যায়। এবং এখানে একটি বিষয় আছে যে আসলে তারা ভোট দিতে গেলে তাদের নিরাপত্তা নিশ্চিত হবে কিনা সেটিও কিন্তু আসলে প্রশ্ন রয়ে গেছে। তো এটির কারণে আসলে এই ভোটার যারা রয়েছে এই দলটির, তারা আসলে ভোট দিতে যাবেন কিনা সেটি কিন্তু নিশ্চিতভাবে বলা খুব মুশকিল।
আর যারা ভোট দিতে যাবেন তারা আসলে অনেক কিছু হয়তো বিবেচনা করবেন। তারা হয়তো চিন্তা করবেন যে আসলে দেশের বর্তমান পরিস্থিতিতে কারা এগিয়ে নিয়ে যেতে চান। বা বাংলাদেশ কি আসলে আফগানিস্তান রূপে তারা দেখতে চান? যে মানে ঐরকম একটি লেভেলে দেখতে চান, নাকি বাংলাদেশকে দেখতে চান যে আমাদের খুব সার্কভুক্ত দেশের মধ্যে আছে শ্রীলঙ্কা, যারা একসময় দেউলিয়া হয়ে গিয়েছিল কিন্তু তারপর এখন তারা ঘুরে দাঁড়িয়েছে। এই বাংলাদেশ, আমাদের বাংলাদেশই কিন্তু তাদেরকে আর্থিক সাহায্য দিয়েছিল একসময়। সেই শ্রীলঙ্কা কিন্তু এখন ঘুরে দাঁড়িয়ে গেছে। তো আসলে সেই রকম একটি অবস্থায় বাংলাদেশকে আমরা দেখতে চাই কিনা, এটি কিন্তু আমাদের ভোটার যারা রয়েছেন তাদেরকে আসলে ঠিক করতে হবে যে আমরা আসলে কি দেখতে চাই। আমরা কি এরকম বাংলাদেশ চাই যে বাংলাদেশে আসলে নির্বাচিত সরকার আসার পরে হয়তো অন্যান্য দেশ একসময় অবরোধ দিয়ে বসবে, বাংলাদেশ থেকে কেউ ভিসা পাবে না, দেশের থেকে কর্মসংস্থান হবে না, বৈদেশিক সাহায্য বন্ধ হয়ে যাবে, সেরকম বাংলাদেশ দেখতে চাই? নাকি আসলে আমরা আন্তর্জাতিক সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব? এখন যে অবস্থা আছে তার চেয়ে আমরা অনেক বেটার পজিশনে যাব। তো সেইগুলো কিন্তু ভাবতে হবে। আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগ প্যানেলের যেটা আপনি বলছিলেন যে আওয়ামী লীগের ভোটার যারা রয়েছেন, বলা হয়ে থাকে যে 45 থেকে 55% ভোটার হয়তো আওয়ামী লীগের আছে। এটা বিভিন্ন গণমাধ্যমের পরিসংখ্যানে এসেছে। যদি সেটাকে আমি সত্য ধরে নেই, তাহলেও একটা বড় অংশ রয়েছে। আমি হয়তো ধরলাম যে এখান থেকে হয়তো 20% হয়তো আপনার মামলা বা পলাতক অবস্থায় আছে। তো সেই অবস্থায় যদি থাকে তাহলেও তো প্রায় 30% এর মতো ভোটার আছে। এই ভোটাররা আসলে আমার কাছে মনে হয় যে এই সব দিকগুলো বিবেচনা করে যদি তারা ভোট কেন্দ্রে যেতে পারেন বা তারা আসলে যান, তাহলে হয়তো এগুলো বিবেচনা করেই তারা ভোট দিবেন। কিন্তু আমার মনে হয় না যে আসলে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত হোক, আমাদের নারী শিক্ষা ব্যবস্থা ব্যাহত হতে পারে, আমাদের জীবনযাত্রার মান ব্যাহত হতে পারে, আমাদের ভবিষ্যতে বাংলাদেশ থেকে ভিসা প্রদান বন্ধ হয়ে যেতে পারে। এই ধরনের বিষয়গুলো ইস্যু, আমাদের বৈদেশিক সাহায্য বন্ধ হয়ে যেতে পারে, অর্থনৈতিক চাকা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এরকম বিষয়গুলো কেউ নির্বাচিত হয়ে আসলে হতে পারে। সেই আশঙ্কাগুলোকে বিবেচনা করেই ভোটাররা তাদের সুচিন্তিত মতামত জি ভোটটা প্রদান করে বাংলাদেশকে এগিয়ে নেবেন। জি এটাই আমার কাছে ধন্যবাদ। মনে হয়। জি জি ধন্যবাদ। জনাব ইঞ্জিনিয়ার ফখরুল আলম, আপনার কাছে একটা বিষয় যেটা আমি জানতে চাচ্ছিলাম যে আসলে এবার তরুণ নারী ভোটারের পাশাপাশি যেটা বলা হচ্ছে যে যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে নেই, তাদের যে একটি বড় ভোট ব্যাংক আছে, সেই ভোট ব্যাংকটা আসলে নির্বাচনে আপনি যেহেতু রুরাল লেভেলে নির্বাচনের কাজ করছেন, তারা কি আসলে নির্বাচনে ভোট দেবে কিনা, দিলে কোন দলের দিকে ভোট দেবে, এবং আসলে নির্বাচনে ভোটার উপস্থিতি কেমন হবে বলে আশা করছেন আপনি? ধন্যবাদ। আমি একটু ওই নেটওয়ার্কের কারণে আমার আগের কথা ওখান থেকে শুরু করি। তরুণরা যে বিষয়টাতে ছিলাম, তরুণদের ভোট দেওয়ার বিষয়টি, তরুণরা আসলে এখন অনেক সচেতন। আবার তরুণদেরকে সচেতন করার জন্য যে সমস্ত কর্মসূচি, সেগুলোও কিন্তু আমাদের দলের পক্ষে পরিচালিত করা হচ্ছে। অতএব আমি মনে করি তরুণরা সঠিক সিদ্ধান্ত নিবে। তারা বাংলাদেশ পক্ষে থাকবে, জাতীয়তাবাদের পক্ষে থাকবে। আর যে কথাটা বলছেন যে আওয়ামী লীগ এবং তরুণদের মধ্যে থেকে যারা আওয়ামী লীগ করতো তারা ভোট দিবে কিনা, আসলে দেখুন বাংলাদেশের তো ভোটের হিসেবেও একটা মেজর পার্টির একটা অংশ আওয়ামী লীগের ছিল। যারা চিহ্নিত আওয়ামী লীগ, আর এই শাহরিয়ার ভাই যে বিষয়টা বলতেছিলেন যে তাদের ভোট কেন্দ্রে নিরাপত্তা দিবে কিনা, যারা চিহ্নিত আওয়ামী লীগের তারা তো এই কেউ দেশে থাকলেও তারা পলাতক, তারা তো আর ভোট কেন্দ্রে আসবেন না। আর বেশিরভাগই তো তারা এই দেশের বাইরে যেভাবে হোক তারা তো আর আসবেন না। কিন্তু ভোটার যারা, তারা তো দেশের জনগণ, ভোটার, তাদের নিরাপত্তার ঘাটতি আছে বলে তো আমি মনে করি না, এবং ঘাটতি থাকার প্রশ্নই আসে না। তারা ভোট দিতে আসবেন, আওয়ামী লীগের অনেকেই ভোট দিবেন। এখানে আরেকটা বিষয়, শুধু আওয়ামী লীগের বলে তা নয়, যে যারা বিএনপি করেন বিশেষ করে, তাদের মধ্যেও এই অনেকেই হয়তো ভোট দিতে আসবেন না। যেটা আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগ যখন একটা নিরঙ্কুশ ক্ষমতায় ছিল, যখন একটা দলের
ক্ষমতা আসাটা নিশ্চিত বলে জনগণ মনে করে, তখন ওই জনগণের একটা অংশ কেন জানি ভোটের যে অংশগ্রহণ করা, সেখানে একটু এটাকে অনীহ বলা চলে না, এই নিজেদের মধ্যে অতি আত্মতুষ্টির কারণে অনেক সময় যাওয়া হয়ে ওঠে না। তো এই জায়গাটাতে আমাদের দল কাজ করছে, আমরাও কাজ করছি যে ভোটের রেজাল্ট যাই হোক, আমাদের একটাই লক্ষ্য, ভোটের রেজাল্ট যাই হোক। আমরা কাউকে জোর করে বলছি না যে আমাদের দলকে ভোট দেন, আপনি যাকে ইচ্ছা ভোট দেন, কিন্তু ভোট কেন্দ্রে আমাদের সবাইকে আসতে হবে। আমরা এই জায়গাটাতে জোর দিচ্ছি যে ভোট কেন্দ্রে সবাইকে আসতে হবে। এটা একটা ভোট উৎসব, সেই উৎসবে উৎসব মুখর পরিবেশে সবাইকে অংশগ্রহণ করতে হবে, এটাই আমাদের লক্ষ্য। এবং সবাই যদি ভোট কেন্দ্রে আসে, আমরা দৃঢ়ভাবে আশাবাদী তাদের রায়টা বাংলাদেশের পক্ষে যাবে। বাংলাদেশের পক্ষ মানি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং ধানের শীষের পক্ষেই রায়টা যাবে ইনশাল্লাহ, এবং এ ব্যাপারে আমরা দৃঢ়ভাবে আশাবাদী। জি ধন্যবাদ। আশিকুর রহমান রাফাত, আপনার কাছে একটা বিষয় জানা, সেটা হচ্ছে যে এবার যেহেতু ভোটের পাশাপাশি যে ভোট, সেটার পাশাপাশি কিন্তু হ্যাঁ ভোটের একটা গণভোটের যে বিষয়টি, সেই গণভোট নিয়ে আসলে মাঠ লেভেলের মানুষ কি ভাবছে, সাধারণ মানুষ কি ভাবছে, সেই বিষয়টি যদি একটু বলতেন। জি ধন্যবাদ। আসলে গণভোটের ব্যাপারে হচ্ছে আপনি দেখছেন যে সব জায়গায় কিন্তু ব্যাপকভাবে প্রচারণা হচ্ছে যে হ্যাঁ ভোটের জন্য ভোট দিন। এমনকি অফিস আদালত এবং মানে উপদেষ্টাদের পক্ষ থেকেও বলা হচ্ছে হ্যাঁ ভোটের জন্য ভোট দিন। এবং আমাদের জনাব তারেক রহমান সাহেব, আমাদের চেয়ারপারসন, তিনিও কিন্তু বলেছেন যে আপনারা হ্যাঁ ভোটের জন্য ভোট দিন। তো এটা তো আসলে বলার কিছু নেই, এটা হচ্ছে সাধারণ জনগণের চিন্তা চেতনার কথাই উনি তুলে ধরেছেন, বলেছেন। বাকিটা এখন আমি যেটা ফিল্ডে কাজ করে বুঝতে পারছি, মানে হ্যাঁ ভোটের পক্ষে মানুষের চিন্তা চেতনার প্রভাবটা একটু বেশি। জি ধন্যবাদ। জি ধন্যবাদ। আমি আরেকটা বিষয় জানতে চাই, সেটি হলো আমি প্রথমে খন্দকার হাসান শাহরিয়ার আপনার কাছেই জানতে চাই, সেটি হলো যে এই মুহূর্তে আমরা কিছু অনেক ক্ষেত্রেই বা একটা নির্দিষ্ট মানুষজনের কাছে শুনতে পাই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হতে পারে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে, এই শব্দগুলো আমরা পাই। আসলেও কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে কোনো ধরনের আভাস বা কোনো কিছু আপনি দেখেন, বা আপনি আসলে তো আপনি তো বিশ্লেষণ করেন, পর্যবেক্ষণ করেন, এবং আপনি এই বিষয়গুলো নিয়ে আসলে আপনি কি কোনো কিছু দেখেন কিনা, যে এবার নির্বাচনে এই ধরনের কোনো ইঞ্জিনিয়ারিং হচ্ছে কিনা? দেখেন, একটা সময় হয়তো ছিল যে আপনি ভোটের আগের দিন সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করে আপনি ফলাফল ঘোষণা করে দিলেন। এরকম দিন হয়তো একটা সময় বাংলাদেশ পার করেছে। কিন্তু বর্তমান সময়ে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন, একটু আগে যেটা বলছিলাম যে আসলে প্রত্যেকের হাতে স্মার্টফোন আছেন, প্রত্যেকেই কিন্তু এখন আসলে ঘরে, ঘরে সাংবাদিক। বাংলাদেশের মিডিয়া কর্মীরা যথেষ্ট পরিমাণে সচেতন। তারা কিন্তু সত্যটা তুলে ধরতে নিজেদের জান বাজি রেখেও কিন্তু তারা সত্যটা তুলে ধরতে সচেষ্ট থাকেন। এবং সেই ঘটনাগুলো কিন্তু আমরা দেখেছি অতীতেও, যে তারা কিন্তু তুলে ধরেছেন। কোন চাপের কাছে কিন্তু বাংলাদেশের মিডিয়া কর্মীরা কখনো আসলে মাথা নত করেন নাই। তো আমার কাছে মনে হয় যে মিডিয়া যদি যথাযথভাবে তার দায়িত্ব পালন করতে পারে, তাহলে সত্য সংবাদ আসবে। হ্যাঁ, হতে পারে কিছু, কিছু কেন্দ্র ইতিমধ্যেই সেনাপ্রধান কিন্তু বলেছেন যে ঢাকা সহ কয়েকটা কেন্দ্র ঝুঁকিপূর্ণ আছে। সেটা তালিকা ইতিমধ্যেই এসছে। তো সেরকম কিছু, কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্র কিন্তু সবসময় সকল নির্বাচনেই থাকে। তো সেটা এরকম থাকতে পারে। এবং সেখানে কিছু হয়তো এরকম বা বা জোর করে ব্যালটে সিল মারা বা এরকম কর্মকাণ্ড ঘটার চেষ্টা হলেও হতে পারে। এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। হতে পারে। কিন্তু সেটা যে খুব বড় আকারে এফেক্ট ফেলবে আমার কাছে মনে হয় না। আর এই ব্যাপারে আমরা তো দেখেছি যে ইতিমধ্যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে ইতিমধ্যেই কোন একটা দলের কাছ থেকে এরকম কিছু, কিছু সিল-টিল পাওয়া গেছে। তো এরকম হতে পারে। এগুলো যারা করার বিচ্ছিন্ন কিছু ঘটনা করার চেষ্টা করবে, সেটা তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা করছে, কাজ করছে। আমার মনে হয় যে বড় জি রকমের যে কথাগুলো বলা হয় সেরকম আসলে নির্বাচনে ঘটার আমি জি অন্ততপক্ষে ধন্যবাদ। এই মুহূর্তে দেখছি না।
জি, বুঝতে পেরেছি আপনার কথা। আমি ইঞ্জিনিয়ার ফখরুল আলম, আপনার কাছে একটা বিষয়, আমরা অনুষ্ঠানের শেষের দিকে আপনার কাছে জানতে চাই যে আসলে ধরেন এবার নির্বাচনে জয় পরাজয় যারাই হোক, আসলে নির্বাচন পরবর্তী কি ধরনের পরিস্থিতি আহ, হতে পারে বলে আপনার কোনো মনে আছে কিনা? সেটা যে দলই জিতুক বা হারুক, সেই জায়গাটা থেকে আসলে আহ পরিবর্তন হলো কিনা, অর্থাৎ আগে যেরকম যে হারার পরেই এক ধরনের ইয়ে থাকতো যে ভোট ঠিক হয়নি বা নানা বৃষ্টি হয় এবং অস্থিরতার একটা ব্যাপার থাকে, সেই অবস্থা আসলে পরিবর্তন হবে কিনা, বা অন্য কোনো শঙ্কা রয়েছে কিনা বলে আপনি কোনো কিছু মনে করেন কিনা? না, আসলে বাংলাদেশে যে কালচার, সেখানে ভোট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ তো থাকবে হয়তো, কিন্তু এটা অতীতের মতো এতটা তীব্র হবে বলে আমি মনে করি না। কারণ বাংলাদেশে এই যে আমরা যে দীর্ঘ ১.৫ বছর পর্যন্ত বিভিন্ন সংস্কার করা হলো, তার ভিতরে এই কালচার গুলোরও কিছুটা সংস্কার হয়েছে। এখন ভোটের রেজাল্ট অতীতে যেরকম আমরা দেখেছি, আওয়ামী লীগ নিজেদের পক্ষে না আসলে সেটাকে বিভিন্নভাবে অপব্যাখ্যা বা সেটাকে সন্ত্রাসের পথেও নিয়ে গেছেন তারা, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। আমি মনে করি না এবার তেমন কিছু হবে। তবে একটা বিষয় যেটা শাহরিয়ার ভাই একটু আগে বলেছেন এবং আপনিও জানতে চেয়েছেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারটা, সেটা অলরেডি শুরু হয়ে গেছে। তারা বিভিন্নভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটা কৌশল তো এমনও হতে পারে যে তারা তো বাংলাদেশের বিশেষ করে রুরাল এরিয়াগুলোতে নারী ভোটার যারা, তাদেরকে ইঞ্জিনিয়ারিং কাজে তারা ব্যবহার করার জন্য বিভিন্নভাবে তারা পরীক্ষাও করেছে এবং তাদের মধ্যে তারা দীর্ঘদিন ধরে কাজও করেছে। একটা আমাদের ভোট শুরু হয় এবার 7:30 থেকে শুরু হবে 4:30। তো এমনও তো আমরা আশঙ্কা করি তারা 12টা বা 1টা পর্যন্ত একটা ভোটের পরিবেশ রেখে তাদের যে ভোট কাস্টিং সেটা করার পরে একটা কৃত্রিম এখানে সংকটের সৃষ্টি করতে পারেন। 1 ঘন্টা বা 2 ঘন্টা যদি ভোট বন্ধ করে রাখা যায়, এরপরে আবার যদি চালু করা যায়, এটাও তো একটা ম্যাসিভ ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়ে যায়। এবং এই জায়গাগুলো থেকে যদি এটা কিছু এই লক্ষণ আমরা বিভিন্নভাবে দেখতেও পাচ্ছি, ওই যে সিল বানানো বা বিভিন্নভাবে তারা সিলগুলো বানানো হচ্ছে যে অ্যাকচুয়ালি এই সিলগুলো দেখে তারা ভোট দিবে তা নয়। এই ভোট দেওয়ার প্রচেষ্টা থেকে তারা একটা কৃত্রিম সংকট সৃষ্টি করবে, 1 ঘন্টা বা 2 ঘন্টার ইলেকশনটা বন্ধ রাখা যায় কিনা। সেটা যদি বন্ধ রাখা যায়, তাদের সম্বল হচ্ছে তাদের, হ্যাঁ আমাদের এই একটু অলসতা আছে, আমরা সেটা নিয়ে কাজও করছি যে যারা জাতীয়তাবাদের আদর্শের তারা যাতে তাড়াতাড়ি ভোট কেন্দ্রে যায় আর্লি মর্নিং। এই জন্য আমাদের দলের চেয়ারম্যান বলেছেন তাহাজ্জুদের নামাজ পড়ে আমরা যাতে ভোটের জন্য প্রস্তুতি নিই। কথাটা এই জন্যই বলা, আমাদের এই যারা জাতীয়তাবাদী তারা ভোট তাড়াতাড়ি ভোট কেন্দ্রে যাওয়ার পরে একটু উদাসীন থাকে, পাশাপাশি যারা আমাদের প্রতিপক্ষ তারা কিন্তু এই ব্যাপারটাকে খুব শার্পলি নিয়ে এবং তারা দীর্ঘদিন ধরে এটা প্র্যাকটিস করছে। এটা একটা ইঞ্জিনিয়ারিং এই জায়গাতে হতে পারে, আর অন্যান্য রাষ্ট্রীয়ভাবে ইঞ্জিনিয়ারিং তো আছেই। এবং তারা সেই জায়গাটা থেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং জায়গাটা থেকে তারা কিছুটা কনফিডেন্ট বা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়াচ্ছে যে তারা সরকার গঠন করবে বা বিভিন্নভাবে এই জায়গাটা থেকে, অন্য কিছু নয়। ভোটের মাঠে তারা যে খুব ভোট পাবে তা নয়। আর বাংলাদেশের জনগণ এখনো এই তাদেরকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত নয়, কারণ তাদের মানসিকতা এই বাংলাদেশের পক্ষে, জাতীয়তাবাদের পক্ষে। জি, ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষের দিকে আমরা আশিকুর রহমান, আপনার কাছে সর্বশেষ যে আসলে এই যে তরুণরা যে এবার অনেক তরুণ আছে যারা প্রথম ভোট দেবে এবং অনেকেই অনেক দিন পরে ভোট দেবে, আপনি সংক্ষেপে আসলে যদি বলেন যে আসলে এই নির্বাচনে তরুণদের, আপনি যেহেতু তরুণদের প্রতিনিধি, আপনি তরুণদের এই নির্বাচনের যে বিষয়গুলো সেখান থেকে যদি পরিশেষে কিছু একটু বলেন যে তরুণদের উদ্দেশ্যে আসলে। জি, ধন্যবাদ। তরুণদের উদ্দেশ্যে হচ্ছে আমি যদি বলতে চাই তাহলে তাদের প্রথম
পছন্দই হবে জাতীয়তাবাদের চেতনায় বিশ্বাস করে ধানের শীষে ভোট দেওয়া। কারণ হচ্ছে যে ধানের শীষের কথা এই কারণেই বললাম যে এই দলটা একটা অভিজ্ঞ দল। আর প্রথমত হচ্ছে তাদের একটি সুদীর্ঘ রাজনীতিক করার অভিজ্ঞতা আছে, এবং এটা স্বাধীনতার পক্ষে কাজ করেছে, এবং এই দলের যে প্রতিষ্ঠাতা তিনি নিজে স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে স্বাধীন করার কাজে নিয়োজিত ছিল। আর এখানে হচ্ছে যে তরুণদের ব্যাপারে জি আরো কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে তারা যদি বিএনপি ইশতেহার গুলো দেখে ভালো করে পড়ে, সেই ইশতেহার গুলো কিভাবে কি কি ব্যাপারে বলা হয়েছে সেটা যেমন বলা হয়েছে সুন্দর করে, এবং এগুলি কিভাবে বাস্তবায়ন করা যায়, এর সুফল কিভাবে মানুষ ভোগ করবে সেটারও কিন্তু খুব সুন্দরভাবে আমাদের জনাব তারেক রহমান ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিয়েছেন। আর অন্যান্য দলে যে ধরনের ইস্তিহার দিয়েছেন তারা হয়তো বা আমি জানি না কিভাবে কি দিচ্ছেন, তারা হয়তো জি মানুষকে প্রলোভন দেখার জন্য বলার জন্য অনেক কিছু বলে যাচ্ছেন, কিন্তু জি আসলে সেটা ধন্যবাদ। কতটুকু বাস্তবতায় রূপ দিবে সেটা কিন্তু মানে সেটা তরুণরা বুঝতে পারবে, কারণ এই বর্তমান তরুণরা জি অনেক বিচক্ষণ, চিন্তাশীল এবং অনেক শিক্ষিত, তারা তাদের সিদ্ধান্ত নিজেরাই নিবে। আর ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে আমি জি একটু কথা বলতে ধন্যবাদ। চাই, সেটা হচ্ছে যে আপনি যদি খেয়াল করে দেখেন বর্তমানে অনেক এলাকার অনেক আসনের অনেক ভোটারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই ভোটারের কোনো ইনফরমেশন তথ্যই কিন্তু পাওয়া যাচ্ছে না। একটি আসনে দেখবেন 1 লাখের উপরে কিন্তু ভোটারের কোনো তথ্য পাওয়া যাচ্ছে না, সেটা ঢাকা 8 আসনের কথা বলছি, এটা একজন ধানের শীষ প্রতীকের পদপ্রার্থীর মুখের কথাই, যে প্রায় 1 লাখের মতো অনেক সংখ্যক ভোটারের মানে কোনো হদিস পাওয়া যাচ্ছে না। তো এগুলি কিন্তু আসলেই চিন্তার ব্যাপার, ভাবনার ব্যাপার, যে তারা কি ধরনের ইঞ্জিনিয়ারিং করছে বা কি করতে পারে। সেই জন্য সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে, শুধু জাতীয়তাবাদী চেতনায় না, বাংলাদেশের আপমর শক্তি যারা আছে সকল শ্রেণী পেশার জি বয়সের মানুষদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে, এবং ভোট কেন্দ্র পাহারা জি দিয়ে তাদেরকে জি সুস্থ ধন্যবাদ। ব্যক্তিকে পছন্দ করে বিজয় করে আনতে হবে। জি ধন্যবাদ। সবশেষে খন্দকার হাসান শাহরিয়ার, আপনার কাছে আপনি যদি বলেন আসলে এইবার নির্বাচন বা ভোটারদের উদ্দেশ্যে আপনি সর্বশেষ আসলে যদি কিছু বলেন খুব আমি সংক্ষেপে, শুধু আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আমি শুধু এটুকুই বলবো যে আমরা আসলে চাই একটি দুর্নীতিমুক্ত সুশাসন এবং একটি সুন্দর একটি দেশ, যেই দেশে যারাই নির্বাচিত হবেন ভোটাররা সেটা বিবেচনা করে ভোটটা দেবেন, যে আমাদের উন্নয়নের অগ্রযাত্রা যেন ব্যাহত না হয়। এমন কাউকে আসলে আমরা সরকার হিসেবে চাই না, যারা আসলে আমাদের দেশকে আসলে হয়তো বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলবেন। আমরা এমন একটি দেশকে চাই যে দেশে উন্নয়ন হবে, আমরা মানে জীবনযাত্রার ব্যয়গুলো কমে আসবে। আমরা সুখে শান্তিতে সুন্দরভাবে থাকতে পারবো, এবং আমরা সুন্দরভাবে আমাদের দেশকে এখন যা ডেভেলপড হয়েছে তার চেয়ে আরো শতগুণ এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা সেরকম দেশ চাই। সুতরাং আমরা সেরকম জনপ্রতিনিধি চাই যারা আমাদের জনগণের কাছে জবাবদিহিতা করবেন এবং সুশাসনটি নিশ্চিত করবেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবেন এবং দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলবেন। সুতরাং সেসব বিবেচনা করেই ভোটটি হবে, এবং আমাদের নির্বাচন কমিশন নিশ্চয়ই আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথভাবে ব্যবহার করে ভোটার এবং প্রার্থী যারা আছেন তাদের নিরাপত্তাটা নিশ্চিত করবেন, যেন তারা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারেন, ভোটটা দিতে পারেন, এবং ভোট কেন্দ্রে যেন কোনো প্রকারের গোলযোগ না হয় সেটি নিশ্চিত করার দায়িত্বটাও নির্বাচন কমিশনকে কঠোরভাবে আসলে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। জি অসংখ্য ধন্যবাদ। আপনারা তিনজনই অনেক মূল্যবান সময় দিয়েছেন আমাদের অনুষ্ঠানে, এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করেছি। আশা করি আমাদের দর্শকরা সেই বিষয়গুলো বুঝতে পেরেছেন। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি পাবলিক টকের পক্ষ থেকে। পরবর্তীতে ওয়াহিদুর নিশ্চয়ই রহমান আবারও ভাই, দেখা হবে। জি আপনাকেও জি, ধন্যবাদ জানাচ্ছি। তো আপনারা আপনাদের পাবলিক 24 এই ফেজ থেকে একটা তথ্য, ওই যে বললেন তরুণদেরকে, তরুণ ভোটারদের ব্যাপারে, তরুণ ভোটাররা আসলে একটা গাইডলাইন চায়। তারা গাইডলাইন এবং এনভায়রনমেন্ট দেখে সিদ্ধান্ত যেহেতু নেয়, তাদেরকে একটু গাইডলাইন দিবেন, কারা জাতীয়তাবাদের পক্ষে, কারা দেশের পক্ষে। এই আমরা তরুণদের পক্ষে যে সমস্ত তাদের কর্মসংস্থান এবং তাদের সামাজিক সহায়ক কর্মসূচিগুলো আমাদের, আপনারা একটু গাইডলাইন হিসেবে সেগুলো তুলে ধরবেন। ধন্যবাদ। জি ধন্যবাদ। জি সুপ্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য এবং মনোযোগ সহকারে আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য। আশা করি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা নানা বিষয় জানতে পেরেছেন বা উপভোগ করতে পেরেছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের যদি কোনো কথা থাকে, মতামত থাকে, কিংবা কোনো অভিমত থাকে, আপনারা অবশ্যই কমেন্টস অপশনে জানাবেন।
এবং পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো বিষয়ে নতুন কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন।